পুরো ছাদে দৌড়াদৌড়ি শুরু করে দেয় তারা। আরিয়ানকে পেছন থেকে জাপটে ধরে ছাদের মেঝেতে ফেলে দিল সাফওয়ান। আরিয়ান সুড়সুড়ি একদম সহ্য করতে পারে না, তাই শাস্তি স্বরূপ তাকে ইচ্ছে মতো সুড়সুড়ি দিতে লাগলো সাফওয়ান। আরিয়ান ও সাফওয়ানের আচরণে চরম বিরক্ত হলো ইহতিশান। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কোন বেয়াদবের সাথে সময় কাটাতে চেয়েছি আমি? ইহতিশান রেগে যাচ্ছে বুঝতে পেরে ভদ্র বাচ্চার মতো তার সাথে এসে বসে পড়ে সাফওয়ান। বহু কষ্টে আরিয়ানও এসে বসে। সুড়সুড়ি দিতে দিতে তার বেহাল দশা করে ফেলেছে সাফওয়ান। অনেকক্ষণ যাবৎ ছাদে বসে আছে তিন ভাই। আরিয়ান অনেকক্ষণ ধরেই খেয়াল করছে যে ইহতিশান ও সাফওয়ান দুজনেই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। পার্থক্য শুধু এটাই যে ইহতিশানের মুখে চিন্তা ও হতাশার ছাপ, আর সাফওয়ানের মুখে লুটোপুটি খাচ্ছে একরাশ মুগ্ধতা ও মৃদু হাসি। এই দুজনের মনে কি চলছে তা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে আরিয়ান, কিন্তু সে বুঝতেই পারল না তার দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের হতাশার কারণ ও আরেক ভাইয়ের মুগ্ধতার কারণ যে একটাই নারী। কেউ তার কথা ভেবে মৃদু হাসছে, আর কেউ তার কথা ভাবতে না চাওয়ার সত্ত্বেও তার ভাবনা মনে আসায় চিন্তিত হয়ে পড়ছে। অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম, তোমরা দুইজনে গভীর মনোযোগ দিয়ে কি জানি ভেবে চলেছ। কিন্তু কি ভাবছো এত? আরিয়ানের কথায় চমকে তার দিকে তাকায় ইহতিশান ও সাফওয়ান। গম্ভীর স্বরে ইহতিশান বলল, তেমন কিছুই ভাবছিলাম না আমি, যা তোকে বলতে হবে। বাস চুপ হয়ে গেল আরিয়ান। আর কোনো প্রশ্ন করার সাহসী পেল না সে। আরিয়ানের অবস্থা দেখে ঠোঁট চেপে হাসলো সাফওয়ান, বলল, আচ্ছা ভাইয়া, তোমার এই গম্ভীর স্বরে কথা বলার হ্যাবিটটা কি যাবে না নাকি? বড় বাবা তো তোমার বিয়ে ঠিক করেছে, বিয়ের পর কি বউয়ের সাথেও এইভাবে গম্ভীর করে কথা বলবা নাকি? দেখ, আমি কোনো বিয়ে টিয়ে করছি না। কিন্তু বড় বাবা তো তোমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা, তুমি তো তোমার হবু বউয়ের ছবি দেখালে না। পুরো কথা শেষ করতে পারলো না সাফওয়ান। সৈয়দ কল করেছে। তাড়াতাড়ি কল রিসিভ করে সাফওয়ান, প্রশ্ন করে, হ্যাঁ বলো, কি খবর? ওখানে মেয়েটির বাবা মা এসেছেন না? স্যার, খবর একদমই ভালো না। সাফওয়ানের চলে যাওয়ার কিছুক্ষণ পরে আফতাব চৌধুরী ও আতিয়া বেগম হসপিটালে এসে পৌঁছান। হসপিটালের ভেতর প্রবেশ করতেই তাদের দেখা হলো নুসাইবার সাথে। বেশ চিন্তিত দেখালো তাকে। সারা মুখে কেমন এক বেদনার ছাপ তার। নুসাইবার এই দশা দেখে ঘাবড়ে গেল আফতাব চৌধুরী ও আতিয়া বেগম। বিচলিত হয়ে আফতাব চৌধুরী প্রশ্ন করেন, আহানা কোথায় নুসাইবা? কি হয়েছে ওর? মাথা নিচু করে নুসাইবা বলল, অহনা ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে চাচ্চু। ওর সাথে রেপ করার চেষ্টা করা হয়েছে। আতকে উঠলেন আফতাব চৌধুরী। দেহ অসাড় হয়ে গেল তার, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য কিছু করার বোঝার বোধশক্তি হারিয়ে ফেললেন তিনি। শাড়ির আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন আতিয়া বেগম। বিকট এক শব্দে চিৎকারে আতকে উঠে পেছন ফিরে তাকায় সবাই। রাগে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আহান। ধোয়া ওঠা কফির মগটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইহতিশান। গভীর এক ভাবনায় মগ্ন সে। তার শ্যামলা মুখশ্রীতে ভেসে উঠছে একরাশ ব্যর্থতা। দীর্ঘ একটা শ্বাস ফেলে সে ফয়সালকে উদ্দেশ্যে প্রশ্ন করলো। খুঁজে পেয়েছো তাকে? ইহতিশানের পেছনেই দাঁড়িয়েছিল ফয়সাল। ইহতিশানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেয় সে। ইহতিশান মির্জার চোখে ফাঁকি দেওয়া মুখের কথা না। মানুষটা সবকিছু মোটামুটি মেনে নিতে পারলেও মিথ্যে প্রতারণা মেনে নিতে পারে না। শান্ত মস্তিষ্কের মানুষ ইহতিশান। সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে সে, কিন্তু সেই চেষ্টা পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায়। যখন রেগে যায় ইহতিশান, রেগে গেলে তাকে শান্ত করা অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘ সময় শান্ত থাকার পর আকস্মিক গর্জে ওঠা সমুদ্রকে শান্ত করার মতোই অসম্ভব ইহতিশানের রাগকে শান্ত করা। রেগে গেলে কাউকে খুন করতেও তার হাত কাঁপবে না। এমন এক ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির সামনে মিথ্যে বলাটা ছোটখাটো বিষয় নয়, বরং ভয়ঙ্কর বিষয়, মারাত্মক লেভেলের ভয়ঙ্কর বিষয়। আর এই ভয়ঙ্কর কাজটাই এখন করতে হবে ফয়সালের। তপ্ত একটা শ্বাস ফেলে সে জবাব দিল, নো স্যার, আমি এখনো তার। আর কিছুই বলতে পারল না ফয়সাল। মুখ বন্ধ হয়ে গেল তার, শ্বাস প্রায় আটকেই গেছে। শান্ত তবে ধ্বংসাত্মক এক চাহনি নিয়ে ফয়সালের দিকেই তাকিয়ে আছে ইহতিশান। মাথা নিচু করে ফেলল ফয়সাল। এসির মধ্যে থেকেও ঘাম ছুটে গেল তার। নিজেকে সামলে নিয়ে সে বলার চেষ্টা করলো। স্যার, এবারও সম্পূর্ণ কথা শেষ করতে পারল না ফয়সাল। ইহতিশান উঠে এসে তার সম্মুখে দাঁড়িয়েছে। ফয়সালের দৃষ্টি নত। ইহতিশান বলল, আমি কে তা কি তুমি ভুলে গিয়েছো?
ইহতিশান। ইহতিশান মির্জা আমি। মানুষের চেহারা দেখেই তার বাবার নাম বলে দিতে পারি। আর এই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস পাও কই তুমি? মিথ্যা প্রতারণা একদম পছন্দ করি না আমি। চিৎকার করে কথাগুলো বলল ইহতিশান। তার গর্জনে কেঁপে উঠল ফয়সাল। ইহতিশানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না সে। নিজের ঠোঁট কামড়ে ধরল ইহতিশান। জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো। কিছুক্ষণ থেমে ফয়সালকে উদ্দেশ্য করে পুনরায় এসে বলল, আমার বাবার সাথে মিশে যে আমার বিরুদ্ধে ডাবল প্ল্যানিং করার চেষ্টা করছো তুমি, তা কিন্তু বেশ ভালো করেই বুঝতে পারছি আমি। আমার মনে হয় ইনফ্যাক্ট আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তুমি জানো সে কোথায় আছে। তাই বলছি, যত দ্রুত সম্ভব তাকে আমার সামনে হাজির করো। শুকনো ঢোক গিলল ফয়সাল। সে দ্বিধায় পড়ে গেছে। কার কথা শুনবে সে? তার স্যারের নাকি স্যারের বাবার? তার মন বলছে এক, তো মস্তিষ্ক বলছে আরেক। মন ও মস্তিষ্কের দোটানায় আটকে গেছে সে। হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে অহনাকে। নুসাইবা বলেছিল আজকের দিনটা অন্তত অহনাকে হসপিটালে রাখতে, কিন্তু রাজি হয়নি আহান। সে তো কাল রাতেই অহনাকে নিয়ে বাসায় ফিরতে চেয়েছিল। তার মতে যা ট্রিটমেন্ট করার আছে সব বাসায় হবে। হসপিটালে থাকলে তার বোন আরও মানসিকভাবে ভেঙে পড়বে। নিজের রুমে বারান্দার দিকে একমনে তাকিয়ে আছে অহনা। তাকে আক্তাব চৌধুরী, আতিয়া বেগম, নুসাইবা হাজারবার জিজ্ঞেস করার পরও একটা শব্দ পর্যন্ত মুখ থেকে বের করেনি সে। জ্ঞান ফেরার পর থেকে একদম নিশ্চুপ হয়ে আছে সে। আহানও সবাইকে নিষেধ করে দিয়েছে যাতে কেউ অহনাকে কোনো প্রশ্ন না করে। তার বিশ্বাস তার বোনু নিজ থেকেই তাকে সব বলবে। অহনার রুমের দরজার সামনে এক গ্লাস গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে আহান। মুখে কৃত্রিম হাসি টেনে নিয়ে অহনার পাশে গিয়ে বসে। দুধের গ্লাসটা অহনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে ওহু, খেয়ে নে তাড়াতাড়ি, দেখবি ভালো লাগছে। নিষ্প্রাণ দৃষ্টি নিয়ে আহানের দিকে তাকায় অহনা। সেই দৃষ্টি গিয়ে কামড়ে ধরল আহানের হৃদয়। আকস্মিক আহানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল অহনা। ছলছল করে উঠল আহানের চোখও। দুহাতে আগলে ধরল তার বনুকে। হাত পা মুখ বাঁধা অবস্থায় জমিনে গড়াগড়ি খাচ্ছে আয়াজ খন্দকার। বর্তমান রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ খন্দকারের বড় ছেলে সে। দীর্ঘ 24 ঘন্টা যাবৎ তাকে এখানে আটকে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরেছে 1 ঘন্টা আগে। তখন থেকে এখন পর্যন্ত সে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে সে। চোখ ঘুরিয়ে একবার আশেপাশে তাকালো। বদ্ধ রুমের ভেতর বন্দি করে রাখা হয়েছে তাকে। রুমে একটা জানলা পর্যন্ত নেই, শুধু একটাই দরজা। হয়তো এটাই বাইরে বের হওয়ার দরজা। হলুদ টিউবলাইটের হালকা আলোয় আলোকিত হয়ে আছে রুমটা। টিউবলাইটের ঠিক নিচে আয়াস থেকে প্রায় 3 হাত দূরে একটা কাঠের চেয়ারে রাখা। আর কোনো আসবাবপত্র নেই এই ঘরে। দম বন্ধ হয়ে আসছে আয়াজের। গলা শুকিয়ে কাঠ হয়েছে। চিৎকার করার চেষ্টা করছে সে, কিন্তু তাও করতে পারছে না। মুখ বাঁধা থাকায় শুধু গোঙানোর আওয়াজই আসছে। হঠাৎ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আহান। তার পরনে অ্যাশ কালারের হাফ প্যান্ট, হোয়াইট কালার টি শার্ট। বেশ চিলমুড়ে এসে কাঠের চেয়ারটাতে পায়ের উপর পা তুলে বসলো সে। আয়াজের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। আহানকে দেখে রাগে রিরি করছে আয়াজ। পারলে এক্ষুনি গলা টিপে ধরে সে আহানের। হঠাৎ করে আহানের মুখভঙ্গি পরিবর্তন হতে দেখা গেল। আকস্মিক তেড়ে গিয়ে আয়াজের পেটের উপর বসে তার গাল চেপে ধরলো আহান। ব্যথায় আর্তনাদ করে উঠল আয়াজ। তবে মুখ বাঁধা থাকায় গোঙানোর আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। কিন্তু আহান তার আর্তনাদ শুনতেই চাইল। তাই তো মুখের বাঁধনটা খুলে দিল। মুখে বাঁধন খুলতে আহানের উদ্দেশ্যে বিশ্রী এক গালি দিল আয়াজ, যার ফলে আরো ক্ষিপ্ত হয়ে উঠে আহান। উঠে দাঁড়িয়ে আয়াজের মুখ বরাবর সজোরে লাথি মারতে লাগলো সে। অসহনীয় যন্ত্রণায় আর্তনাদ করে উঠল আয়াজ। আহানকে এসে থামালো তায়েফ ও ফারুক। তায়েফ বলল, কন্ট্রোল ইয়োরসেলফ আহান। আহানের পাশে ঘেঁষে দাঁড়িয়ে ফারুক বলল, আন্টির দেওয়া কসম কি তুই ভুলে গেছিস? মায়ের দেওয়া কসম ভুলিনি দেখেই এখনো পর্যন্ত ওই কুত্তার বাচ্চা বেঁচে আছে, না হলে কবেই মেরে ফেলতাম ওকে। চিৎকার করে বলল আহান। তায়েব বলল, দোস্ত তুই শান্ত হয়ে বস। এই জানোয়ারের সাথে কি করতে চাস তা শুধু একবার আমাদের বল, বাকি কাজ আমরা সেরে ফেলবো। বাঁকা হেসে কাঠের চেয়ারটাতে গিয়ে আবারও পায়ের উপর পা তুলে বসে আহান। আহান ইশারা করতেই নিজের প্যান্টের পকেট থেকে একটা সিগারেট ও লাইটারটা বের করে তার দিকে এগিয়ে দিল ফারুক। সিগারেটটা জ্বালিয়ে নেয় আহান। চেয়ারে মাথা হেলিয়ে সিগারেটের দীর্ঘ এক সুখ টান দিল সে। হঠাৎ করে মাথায় বেশ মজাদার এক বুদ্ধি এসেছে, এমন ভাব নিয়ে চট করে সোজা হয়ে উঠে বসে আহান। বাঁকা হেসে তাইফকে উদ্দেশ্য করে বলল,
একটা কাজ করতো বন্ধু। কি কাজ? নিজের আধ খাওয়া সিগারেটটা তাইফের দিকে বাড়িয়ে দিল আহান। বলল, মনে আছে ছোটবেলা তুই অনেক সুন্দর ড্রয়িং করতি? তাইফকে কি করতে হবে তা বুঝে ফেললো তাইফ। তবুও না বোঝার ভান ধরে এসে প্রশ্ন করে। হ্যাঁ করতাম তো, কিন্তু হঠাৎ এই কথা বললি কেন? আমি চাই আজ এত বছর পর তুই আবার ড্রয়িং কর, তবে খাতায় নয়। আল্লাজাত খদ্দার আদরের বড় ছেলের পিঠে, এবং রং পেন্সিলের জায়গায় থাকবে সিগারেট। বলে হো হো করে হাসতে লাগলো আহান। তার সাথে সাথে হাসতে লাগলো তাইফ ও ফারুক। রাগে ফুঁসতে ফুঁসতে আয়াজ বলল, একদম ঠিক করছিস না কিন্তু তোরা। আমাকে ছেড়ে দে বলছি, না হলে একদম ভালো হবে না। কাকে এইভাবে বন্দি করে রেখেছিস জানিস তোরা? রংপুরের চেয়ারম্যানের ছেলে আমি। আয়াজের কথা শুনে আরো জোরে জোরে হাসতে লাগলো আহান, তায়েফ ও ফারুক। ফারুক তেড়ে গিয়ে চেপে ধরলো আয়াজকে, আর তায়েফ অনবরত আয়াজের পিঠে সিগারেটের ছ্যাঁক দিতে লাগলো। গলা কাটা মুরগির মতো ছটফট করছে আয়াজ। তার আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আয়াজকে এই অবস্থায় দেখে বেশ মজা পাচ্ছে আহান। এবার থামতে বলল সে তাইফকে। এগিয়ে গেল সে আয়াজের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে তুই আমার বোনকে কিডন্যাপ করেছিস বল? আমার কলিজায় হাত দেওয়ার সাহস কি করে করলি তুই? যা করেছি বেশ করেছি। তোর বোনের ভাগ্য ভালো ছিল বিধায় আমার থেকে পালিয়ে যেতে পেরেছে, নয়তো তোর বোনের রেপ করে ঠিক তোর বাড়ির সামনে ফেলে দিয়ে আসতাম। অনেক শখ না বোনকে বিয়ে দেওয়ার? পরে দেখতাম কে বিয়ে করে তোর বোনকে। আয়াজের কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল আহানের। শরীরে সর্বশক্তি দিয়ে আয়াজের গলা চেপে ধরল সে। চোখ উল্টে গেল আয়াজের, দম প্রায় বের হয়ে যেতেই নিয়েছিল। তার আগে আহানকে আটকে ফেললো তাই। আহান বলল, কুত্তার বাচ্চা, সাহস কত বড় দেখেছিস? কুত্তার বাচ্চা, সাহস কত বড় দেখেছিস? আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের সম্পর্কে জানায় তাই বলে যাচ্ছে। আগে আমার বোনকে কিডন্যাপ করলো, তারপর তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করলো, আর এখন আমার সামনে বড় বড় কথা বলছে। এত সাহস পায় কোথায় ও? আরে আমি তো ভেবেছিলাম ময়না পাখিকে কিডন্যাপ করা বেশ কঠিন হবে, কিন্তু না, আমি অনেক ইজিলি তার ক্যাম্পাস থেকেই তাকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারলাম। তারপর তাকে নিয়ে গেলাম ঠিক আমার আস্তানায়। প্রথমেই কিন্তু আমি আমার ময়না পাখির সাথে খারাপ আচরণ করিনি, আর করবই বা কেন? এতটাই তো আমার সামনাসামনি প্রথম দেখা ছিল। প্রথমে তো আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে তো রাজি হলো না। তাই আমি ভাবলাম এই বিয়ে টিয়ে বাদ, আগে না হয় বাসরটাই করে নেই। কিন্তু না, সে তো তাও করতে দিল না। আর কিছুই বলতে পারলো না আয়াজ। সে আর কিছু বলার আগেই তার মুখ বরাবর আবারও সজোরে লাথি মারে আয়হান। আয়াজের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এই অবস্থাতেও জোরে জোরে হাসতে লাগলো আয়াজ। ভয়ঙ্কর দেখালো তার সেই হাসি। আহান কিছুতেই নিজের রাগকে সামলে রাখতে পারছে না। তাইফ ও ফারুক দুজনে দুদিক থেকে জাপটে ধরে আছে তাকে, আর বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে তার মায়ের দেওয়া কসমের কথা, যাতে সে শান্ত হতে পারে। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে আহানের। ফারুক গিয়ে তাকে কিছু ইশারা করলো আহান। তার ইশারা বুঝতে পেরে রুম থেকে বের হয়ে গেল ফারুক। ফিরে এলো কিছুক্ষণ পর। খালি হাতে গেলেও খালি হাতে ফেরেনি সে। হাতে করে নিয়ে এসেছে জ্বলন্ত কয়লা ভরা বালতি। কয়লার মধ্যে গেঁথে আছে চিকন একটা রড। আগুনের উত্তাপে লাল বর্ণ ধারণ করেছে রডটি। দু হাতে গ্লাভস পরে নিয়ে জ্বলন্ত কয়লাগুলোর মধ্য থেকে রডটাকে টেনে বের করলো আহান। তাইফ ও ফারুক গিয়ে চেপে ধরলো আয়াজকে। আয়াজ বুঝতে পারলো এখন কি হতে যাচ্ছে তার সাথে। চিৎকার করা শুরু করলো সে, বারবার বলতে লাগলো, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। তাকে ছাড়লো না কেউ। বাঁকা হেসে তার দিকে এগিয়ে আসলো আহান। নাটকীয় ভঙ্গিতে বলল, আরে আরে, বয়স কিন্তু আপনি আমার চেয়ে বড়। নিজের থেকে বয়সে ছোট করার কাছে এইভাবে রিকোয়েস্ট করতে লজ্জা লাগে না আপনার? বলেই জোরে জোরে পাগলের মতো হাসতে লাগলো আহান। আকস্মিক হাসা থামিয়ে তড়িৎ গতিতে জ্বলন্ত রডটা আয়াজের বা চোখের মধ্যে ঢুকিয়ে দিল আহান। গলা ফাটিয়ে চিৎকার করে উঠে আয়াজ। চোখ বন্ধ করে ফেললো তাইফ ও ফারুক। রাগে ক্ষোভে পাগলের মতো চিৎকার করে আহান বলল, রাখবো না। যেই চোখ দিয়ে আমার বোনের দিকে নজর দিয়েছিস তুই, সেই চোখ আমি রাখবো না। কিছুক্ষণ থেমে আবারও বলল, যা নিয়ে ফেলে দিয়ে আয় ওকে ওর বাড়ির সামনে। আমতা আমতা করে ফারুক বলল, কিন্তু ভাই এই অবস্থায় ওকে নিয়ে এয়ারপোর্ট যাবো কি করে আমরা? আমার গাড়ি দিয়ে যাবি, আমি চাবি দিয়ে দিচ্ছি। তুই তাহলে বাসায় যাবি কি করে? আমার চিন্তা তোদের করতে হবে না। তোদের যা বলেছি তাই কর। যত দ্রুত সম্ভব ওই জানোয়ারটাকে আমার চোখের সামনে থেকে সরা।
আর খেয়াল রাখবি যাতে মারা না যায়। মিস্টার সাফওয়ান, বলেন কি সমস্যা আপনার? আমার কোনো সমস্যা নেই। চোখের চশমাটা খুলে টেবিলের উপর রাখলো নুসাইবা। আজ থেকে 7 দিন আগে তার সামনে বসে থাকা এই সুদর্শন পুরুষটি তার বোনকে কোলে করে নিয়ে এসেছিল হসপিটালে। এক দেখাই সাফওয়ানকে চিনতে পেরেছিল সে, কিন্তু বুঝতে পারছে না এই ছেলেটা তার সাথে দেখা করতে কেন এসেছে। একজন চিকিৎসকের সাথে হাসপাতালে দেখা করতে একজন রোগী আসে, কিন্তু সাফওয়ানকে দেখে তো কোনো দিক দিয়ে রোগী বা অসুস্থ মনে হচ্ছে না নুসাইবার। সে বলল, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, আমার কাছে রোগীরাই আসে। আর আপনিও যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে এসেছেন, তার মানে নিশ্চয়ই আপনারও হৃদরোগ আছে। কিন্তু আপনি তো বলছেন আপনার কোনো সমস্যা নেই। হৃদরোগ তো আমার আছেই। অদ্ভুত এক ধরনের হৃদরোগ হয়েছে আমার। আমার অদ্ভুত এক হৃদরোগের নাম হচ্ছে অহনা। ভ্রু বিলাস করলো নুসাইবা। নিঃসন্দেহে সে বুদ্ধিমতী। তার বুঝতে সময় লাগলো না যে তার বসে থাকায় অতীব সুন্দর পুরুষটি তার অপরূপা সুন্দরী বোনের প্রেমে পড়েছে। মনে মনে হাসল সে। অহনার রেপ করার চেষ্টা করা হয়েছে জানার পর সর্বপ্রথম তার সন্দেহ হয়েছিল সাফওয়ান ও তার সাথে আসা আরেকজন ছেলের উপর, কিন্তু পরমুহূর্তে নিজের ফালতু ভাবনার জন্য নিজেকে ধিক্কার দিয়েছিল সে। চিন্তায় মাথা খারাপ হয়ে গেছিল তার, যার ফলে এরূপ অদ্ভুত ভাবনা আসছিল মাথায়। যদি এ দুজন দোষীই হতো তাহলে নিশ্চয়ই অহনাকে হসপিটালে নিয়ে আসতো না তারা। অহনার সাথে কে এমন অসভ্যতাম করার চেষ্টা করেছে সে চিন্তা সেদিনই মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল নুসাইবা। কারণ হসপিটালের অন্য ডাক্তার যখন বলেছিল যে এটা পুলিশ কেস, কারণ অহনার রেপ করার চেষ্টা হয়েছে আর তাই তাদের উচিত পুলিশকে ইনফর্ম করা, তখন সাথে সাথে মানা করে দিয়েছিল আহান। সে ডাক্তার ভেবে নিয়েছিল যে হয়তো বদনামির ভয়ে তারা কেস করতে চাচ্ছে না, তাই বিড়বিড় করতে করতে চলে গিয়েছিল সে। পরে যখন নুসাইবা আহানের কাছে এর কারণ জানতে চেয়েছিল তখন আহান বলেছিল সে সামলে নিবে সব। আহানের কথা এমন লাগছিল যেন সে জানে কে করেছে অহনার সাথে এমন। সাফওয়ানের ডাকে ধ্যান ভাঙল নুসাইবার। হ্যালো, আপনি কি মিস নাকি মিসেস? আপনাকে দেখে তো আনম্যারিড মনে হয়, তবে আপনার এইজ অনুযায়ী আপনি ম্যারিডও হতে পারেন, তাই জিজ্ঞেস করলাম। মিস, আমি আনম্যারিড। সে যাই হোক, কি বলতে চান স্পষ্ট করে বলুন। আমি বলতে চাই আপনারা বেশ নির্দয়। ভ্রু কুচকে গেল নুসাইবার। সে বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? এটাই যে আজ থেকে 7 দিন আগে আপনার বোনকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম, বিপদের মুখ থেকে তাকে উদ্ধার করেছিলাম। সেই ক্ষেত্রে আপনাদের উচিত ছিল আমাকে ফোন করে থ্যাঙ্কস বলা, কিন্তু আপনারা তো বেশ অকৃতজ্ঞ বের হলেন। আমার সাথে কন্ট্যাক্ট করে থ্যাঙ্কস বলা তো দূরে থাক, এখন যে আমি এসেছি এখন পর্যন্ত একটা থ্যাঙ্কস বললেন না আমাকে। ওকে, আপনাকে মেনি মেনি থ্যাংক ইউ। নো নো নো, হবে না। যে থ্যাঙ্কস নেওয়ার মানুষ আমি না। এবার বেশ বিরক্ত বোধ করলো নুসাইবা। এতক্ষণ সে বুঝে গেছে তার সামনে বসে থাকা ছেলেটা চরম লেভেলের বাচাল। সমস্যা কি আপনার? কি বলতে এসেছেন ভালো করে বলুন। আই লাইক ইউর সিস্টার। হোয়াট? ইয়েস। নিশ্চয়ই আপনি জানেন যে 7 দিন আগে সে মলেস্টেশনের শিকার হয়েছে। কথার মাঝপথে তাকে থামিয়ে দিল সাফওয়ান। বেশ আত্মবিশ্বাস নিয়ে সে বলল, এই সাফওয়ান যদি একবার কাউকে ভালোবেসে আপন ভেবে নেয় তাহলে তার দোষ কলঙ্ক গুনাহ কোনোটাই তার কাছে ম্যাটার করে না। আর আপনার বোন তো প্রথম দর্শনে আমার হৃদয় কেড়ে নিয়েছে। সে মলেস্টেশনের শিকার হয়েছে, এতে তার কোনো দোষ নেই। সে পবিত্র ছিল এবং এখনও পবিত্রই আছে। আমার কাছে সে আজীবন পবিত্রই থাকবে। এতে তাড়াতাড়ি ভালোবাসি কথাটা বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আর তাই বলবো না। শুধু এতটুকুই বলবো যে তার প্রতি আমার ভীষণ ভালো লাগার জন্মেছে। সাফওয়ানের কথায় মুগ্ধ হলো নুসাইবা। ঠিক এই কথাগুলোই শুনতে চেয়েছিল, সেজন্যই এই প্রসঙ্গটা তুলেছিল। মৃদু হেসে সে বলল, আমার বোনকে আপনি পছন্দ করেন, শুধু এই কথাটি বলতে নিশ্চয়ই আপনি এখানে আসেননি। অন্য কোনো উদ্দেশ্য আছে অবশ্যই। তা তো অবশ্যই। আমি জানতে চাই আপনার বোন কিসে পড়ে, কোথায় পড়ে, আর সর্বশেষ তার ফোন নাম্বারটাও চাই। বলে দাঁত বের করে হাসে সাফওয়ান। আপনি তো অনেক নির্লজ্জ। বড় বোনের কাছে এসে ছোট বোনের নাম্বার চাচ্ছেন, লজ্জা করে না আপনার? এই দেখেন, অকৃতজ্ঞর টাইটেল কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন। এখন কিন্তু আবার দাজ্জাল বোনের টাইটেল নিয়েন না, ভালো বোন হন। চোখ মুখ কুচকে নুসাইবা বলল, অদ্ভুত লোক তো আপনি। তা তো আমিও জানি।
দেখুন, আমি আপনাকে আমার বোনের নাম্বার দিব না। আমার মতে কারো পারমিশন ছাড়া তার নাম্বার অন্যকে দেওয়া একদমই ঠিক না। তাই তার নাম্বার আমি আপনাকে দিব না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে সে কোন কলেজে পড়ে। অকৃতজ্ঞ থেকে কৃতজ্ঞ হওয়ার জন্য এতটুকু হেল্প আমি করতেই পারি। যতটুকু বলতে রাজি হয়েছেন তাই অনেক বেশি। আমি তো ভেবেছিলাম এতটুকু বলবেন না। তো এখন বলুন কোন কলেজে পড়ে সে? কলেজের নাম বলতেই চমকে উঠল সাফওয়ান। হে, ডু ইউ নো আমি ওই কলেজ থেকে ইন্টার কমপ্লিট করেছি। অবাক হলো নুসাইবা, বলল, বাহ, গ্রেট। তবে আজ না হয় আসি। আমাকে এত হেল্প করার জন্য থ্যাংক ইউ। আমি জানি নিশ্চয়ই বোন জামাই হিসেবে আপনার আমাকে পছন্দ হয়েছে, তাই তো বলে দিলেন যে কোন কলেজে পড়ে না। ছেলেটার পাগলামো দেখে হাসলো নুসাইবা। অবশ্য ছেলেটা ঠিকই বলেছেন, বোন জামাই হিসেবে সাফওয়ানকে অনেক পছন্দ হয়েছে তার। কেন এত পছন্দ হলো জানে না নুসাইবা। তার হৃদয় বলেছে সাফওয়ান একজন ভালো ছেলে। অদ্ভুত এক গুণ আছে ছেলেটার মধ্যে, যা ক্ষণিকের মধ্যেই মানুষের মন জয় করে নিতে পারে। হসপিটাল থেকে বের হয়ে নিজের গাড়িতে গিয়ে বসে সাফওয়ান। সেখানে আগে থেকে তার জন্য অপেক্ষায় বসে আছে সৈয়দ। সৈয়দকে নিয়ে সে হসপিটালের ভেতর যায়নি। সৈয়দ যেতে চেয়েছিল কিন্তু সে নেয়নি। তাকে কেন নেয়নি তা সে নিজেও জানে না। গাড়িতে বসতেই সৈয়দ বলে, আমাকে এখানে বসিয়ে রেখে একা কেন গিয়েছিলেন স্যার? ঘাড় ঘুরিয়ে সৈয়দের দিকে তাকায় সাফওয়ান, বলে, সেই এক্সকিউজ তো তোমাকে দিতে বাধ্য না আমি। চুপচাপ গাড়ি স্টার্ট করো। নাক ফুলিয়ে গাড়ি স্টার্ট করলো সৈয়দ। আকস্মিক মুষলধারায় বৃষ্টি শুরু হয়। ভেবে পায় না সাফওয়ান বৃষ্টির সাথে তার কিসের সম্পর্ক। 7 দিন আগে যখন সৈয়দ তাকে ফোন করে বলেছিল যে সামওয়ান ট্রায়ার টু রেপ অহনা, তার কিছুক্ষণ পরই শুরু হয়েছিল বৃষ্টি। আর আজ সে জানতে পারলো যে অহনা ওই কলেজেই পড়ে যেখান থেকে সে তার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, এবং আজও বৃষ্টি নামছে। আচ্ছা, তার বাবার মতো তার জীবনেও কি বৃষ্টির সাথে সম্পর্কিত? তার বাবার সাথে যখন কোনো কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন বৃষ্টি হয়, এবং তার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। কিন্তু সে তো তার বাবার মতো নিজের ভালোবাসাকে হারাতে চায় না। আপনজনকে হারিয়ে যাওয়াটাকে সে যেন 4 বছর বয়স থেকে ভীষণ ভয় পায়। গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতেই কথাগুলো ভাবছিল সাফওয়ান। সাফওয়ান তার ভাবনা থেকে বের হয় এক ছেলেকে দেখে। একটা ছেলে টিনের বেড়ার নিচে দাঁড়িয়ে আছে। তার পাশেই রাখা এক ঝুড়ি কাঠগোলাপ। হয়তো ফুল বিক্রি করে ছেলেটা। সাদা কাঠগোলাপ দেখে অহনার কথা স্মরণে আসে সাফওয়ানের। সাদা শাড়ি পরা অহনাকে ঠিক কাঠগোলাপের ন্যায় লাগছিল সাফওয়ানের। আর কাঁধ থেকে নির্গত হওয়া রক্তের সরু ধারার জন্য তাকে রক্তে ভেজা কাঠগোলাপ মনে হয়েছিল সাফওয়ানের কাছে। অহনার কথা ভেবে একটা হাসি ফুটে ওঠে সাফওয়ানের মুখে। ফিসফিসিয়ে বলল, সবার ভালোবাসার রং নাকি রক্ত লাল হয়? আমার ভালোবাসার রং বুঝি শুভ্র সাদা হলো? তোমার হোয়াইট ব্লুবেরিয়া, আপনি তো আমার। 1 মাস, আর মাত্র 1 মাস পর তোমার বিয়ে। নিজেকে প্রস্তুত করো। পেছন থেকে আসা কথাগুলো শুনে চমকে উঠল ইহতিশান। পেছনে তাকিয়ে দেখতে পেল নিজের বাবাকে। আর মাত্র 3 দিন পরই ইলেকশন, তার প্রস্তুতি নিচ্ছিল সে। হঠাৎ ইশতিয়াক মির্জার কথা শুনে চমকে উঠেছে। ইহতিশানের মুখোমুখি হয়ে বসলেন ইশতিয়াক মির্জা। তিনি বললেন, রাগ উঠে যায় ইহতিশানের। সে বলে, আমি কি বলেছি তা নিশ্চয়ই শুনতে পেরেছো তুমি, তাই না? জি, পেরেছি শুনতে। তো এখন আমি কি করতে পারি? বিয়ে করবা আমার বন্ধু আক্রাব চৌধুরীর একমাত্র কন্যা আদ্রিয়ানা ইন্নাত। ওনার সাথে 1 মাস পর বিয়ে তোমার। আমি আর আত্তাব মিলে বিয়ের ডেট ফিক্স করে ফেলেছি। এত দেরি করলে যে বাবা? আমি তো ভেবেছিলাম পারলে আজই বিয়ে পড়িয়ে দেবে আমার। দেরি করার ইচ্ছা তো আমারও ছিল না, কিন্তু কি করব, প্রিপারেশন বলে তো একটা কথা আছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় ইহতিশান। অস্থির হয়ে গেছে সে। বাবা, সব জেনে বুঝো কেন তুমি আমাকে বিয়ের জন্য জোর করছো? কিছু জানি না, আমি জানতে চাইও না। 1 মাস পরে তোমার বিয়ে, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না আমি। দুহাত বুকের উপর ভাঁজ করে ইহতিশান বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম, আমি করব বিয়ে। কিন্তু বাবা, তোমার বন্ধু যার মেয়ের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, সে কি জানে আমার অতীতের কথা? তুমি তোমার বন্ধুকে ধোকা দিচ্ছ না তো? ছেলের কথা শুনে হাসলেন ইশতিয়াক মির্জা। চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে বললেন, আর আমি বলি যে আমার বন্ধু সবই জানে। সে জানে আজ থেকে 6 মাস আগে তোমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা।
কথাগুলো বলতে বলতে চলে গেলেন ইশতিয়াক মির্জা। বাবার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইহতিশান। ইহতিশান মনে করে সেই দিনটাই ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন। সেই দিনটাও ছিল অমাবস্যার। ওই দিন মুহূর্তের মধ্যেই কতগুলো ঘটনা ঘটে গেছিল, ভুলতে পারে না ইহতিশান। সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন গুনে ইহতিশান। সে জানতো না যে তার বাবাও গুনে। ইশতিয়াক মির্জা বলে যাওয়া শেষ কথাটা শুনে বেশ অবাক হয়েছে ইহতিশান। নিজেই নিজেকে বলল, কি বলে গেল বাবা এটা? আক্তাব আঙ্কেল জানে? তাহলে সব জেনে শুনে কেন উনি আমার সাথে ওনার মেয়ে বিয়ে দিতে রাজি হলেন? চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে ইহতিশানের। শরীর ছেড়ে চেয়ারে বসে সে। দীর্ঘ একটা শ্বাস ফেলে চোখ বন্ধ করলো ইহতিশান। চোখ বন্ধ করতেই চোখের পাতায় ল্যাপটপে দেখা অহনার ছবিটা ভেসে উঠল। সাথে সাথে চোখ মেলে তাকায় ইহতিশান। কপালের উপর পড়ে থাকা একগুচ্ছ চুলকে ডান হাতের সাহায্যে পেছনে ঠেলে দেয় সে। চেয়ারে মাথা হেলিয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, হে, আবার কি নতুন বিপদ হলো? আমি চোখ বন্ধ করলে কেন ওই মেয়ের ছবি ভেসে ওঠে? কেন? আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? না, এটা হতে পারে না। না, আমি ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছি, আর না আমি এই বিয়ে করব। ইহতেশান মির্জা এইভাবে নিজের দায়িত্ব থেকে পিছুপা হতে পারে না। এক কাপ চা ইশতিয়াক মির্জার দিকে বাড়িয়ে দিয়ে তার পাশে বসলেন আলেয়া বেগম। ইশতিয়াক মির্জা বললেন, এক কাপ কেন, তোমার জন্য আনলে। চায়ের কাপে চুমুক দিয়ে ইশতিয়াক মির্জা বললেন, চিন্তিত লাগছে তোমাকে, কোন বিষয় নিয়ে চিন্তা করছো? আমি কিছু বলতে চাই, বলবো যদি আপনি কিছু মনে না করেন। চায়ের কাপ টেবিলের উপর রেখে ইশতিয়াক মির্জা বললেন, অনুমতির কোনো প্রয়োজন নেই, যা বলতে চাও বলো। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো অহনা ও ইহতিশানের বিয়ে ঠিক করেছেন, তো আপনার কি মনে হয় না কয়েকদিন আগে অহনার সাথে যা হয়েছে তা ইহতিশানকে বিয়ের আগে জানানো উচিত? আপনি আবার ভাববেন না যে আমার আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। চোয়াল শক্ত হয়ে এলো ইশতিয়াক মির্জা। স্ত্রীর কথায় বেশ বিরক্ত হলেন তিনি। বললেন, একবারও তো তুমি এটা বললে না যে 6 মাস 15 দিন আগে তোমার ছেলে যে ঘটনা ঘটিয়েছে বিয়ের আগে তা অহনাকে জানানো উচিত। আমার মতে তোমার ছেলের অতীতের সাথে অহনার সঙ্গে যা হয়েছে তা নিতান্তই তুচ্ছ। আর তাছাড়া আমার মনে হয় না তিশানের মন মানসিকতা এতটা খারাপ, সামান্য ব্যাপারের জন্য ও অহনাকে গ্রহণ করবে না। আমি ওইভাবে বলতে চাইনি। তুমি যেভাবেই বলো না কেন, সত্য কিন্তু এটাই যে ভবিষ্যতে অহনার ও তিশানের বৈবাহিক জীবনে অহনার সাথে যা হয়েছে তা কোনো সমস্যা হবে না। আজ 8 দিন পর কলেজ এসেছে অহনা। কলেজে এলেই নাকি তার মাইন্ড ফ্রেশ হবে, এসব বলে তাকে জোর করে পাঠিয়েছে তার বাবা মা ও নিয়ে এসেছে তার ভাই। অহনাকে কলেজে পৌঁছে দিয়ে নিজের ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আহান। তাকে সে পই পই করে বলে গেছে যে সে আসার আগে কিছুতেই যাতে অহনা কলেজ গেটের বাইরে পা না রাখে। যদি ঘূর্ণিঝড়ে পুরো পৃথিবী ভেসে যায় তবুও না, না মানে না, কিছুতেই না। ক্যান্টিনে বসে বসে এসবই ভাবছিল অহনা। হঠাৎই কাঁধে কেউ হাত রাখায় ভয়ে লাফিয়ে উঠে সে। অহনার এইভাবে লাফিয়ে ওঠা দেখে ঘাবড়ে গেল হায়াত। বলল, কি হয়েছে অহনা, ভয় পেলে নাকি? হায়াত ও তুবাকে দেখে স্বস্তি পেল অহনা। সে বলল, আরে না আপনি, হঠাৎ করে হাত রাখায় ঘাবড়ে গিয়েছিলাম। এই কিরে তুবা, তুই এইভাবে আপনির পিছনে লুকিয়ে আছিস কেন? বেরিয়ে আয়। অহনার কথায় হায়াতের পেছন থেকে বেরিয়ে এলো তুবা। তার চোখ দুটো ছলছল করছে। অহনার সাথে যা হয়েছে তার জন্য নিজেকে দায়ী করে তুবা। তার মতে সে যদি অহনাকে একা রেখে সাফানের কাছে না যেত তাহলে এসব কিছুই হতো না। কিরে, তোকে এমন লাগছে কেন? তুই কি কাঁদছিস নাকি? অহনার কথাগুলো বলতে দেরি, কিন্তু তুবার কেঁদে দিতে দেরি হলো না। অহনাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। আরে আরে, কি হলো, কাঁদছিস কেন? আচ্ছা, তুই আমার সাথে রাগ করেছিস? না, কে বললো তোকে এই কথা? ফুপাতে ফুপাতে তুবা বলল, যদি রাগ নাই করে থাকিস তবে 8 দিন আমার সাথে কোনো যোগাযোগ করিসনি কেন? আমি তোকে অনেকগুলো কল করেছি, তুই একটা রিসিভও করলি না কেন? তুবার কথায় দীর্ঘশ্বাস ফেললো অহনা। বলল, আমার ফোন আমার কাছে নেই। ফোন ওই দিনই হারিয়ে গিয়েছিল। বাবা নতুন ফোন এনে দিয়েছে, কিন্তু ওটা আমি এখনো ছুঁয়েও দেখি নাই।
তুবার কথায় একটা দীর্ঘশ্বাস ফেললো অহনা। বলল, তুবাকে কান্না থামাতে ইশারা করে হায়াত। চোখের ইশারায় বুঝালে যে অহনার মন খারাপ হয়ে যাচ্ছে। কান্না থামিয়ে দেয় তুবা, নাক ফুলিয়ে বলল, আর জানিস, তোর ভাইয়ের ভয়ে আমি তোর বাসায় যাই নাই এই কয়দিন। অবাক হয়ে অহনা বলল, কি আমার ভাইয়ের ভয়ে? হ্যাঁ রে, আর বলিস না, অনেক রেগে গিয়েছিল ভাইয়া যখন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাইয়া রেগে গিয়েছিল? অসম্ভব। যদি তুই আমাকে বলিস যে সূর্য পশ্চিম দিকে উঠেছে তাও আমি বিশ্বাস করে নেব, কিন্তু আমার ভাই আর রেগে গিয়েছিল? অসম্ভব। রাগ নামক জিনিস আমার ভাইয়ের ডিকশনারিতে নেই। আমাকে না পেয়ে ঘাবড়ে গিয়েছিল, চিন্তিত হয়ে পড়েছিল। আর এইটাকেই তুই রাগ ভেবে নিয়েছিস হয়তো। অহনার কাঁধে হাত রেখে হায়াত বলল, ঠিক বলেছো তুমি, অনেক ঘাবড়ে গিয়েছিলে। তোমার ভাই শান্ত থেকে কেমন অশান্ত হয়ে উঠেছিলেন। অবশ্য যে কোনো ভাই অশান্ত হয়ে উঠতো এই মুহূর্তে। মাথা নাড়িয়ে হায়াতের কথায় সম্মতি জানায় অহনা। কিন্তু অহনা জানেই না যে তার ভাই শান্ত থেকে অশান্ত হয়নি, বরং তার ভাই অশান্তই। শান্ত সেজে থাকে তাদের সামনে। হায়াতকে আহানের ধ্যানে হারিয়ে যেতে দেখে কোনো দিয়ে খোঁচা দেয় তুবা। রসিকতা করে বলল, কি ব্যাপার, কই হারিয়ে গেলা? ধ্যান ভাঙলো হায়াতের। আমতা আমতা করে এসে বলল, কই না তো, কোথাও হারিয়ে যায়নি তো। হায়াতের অবস্থা দেখে হাসলো তুবা ও অহনা। আজ প্রায় 8 দিন পর হাসছে অহনা। হাসি মুখ নিয়ে এসে তাকিয়ে রইল হায়াতের দিকে। তার সামলা মুখশ্রী লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে। কালো হিজাব পরা এই রমণী দেখতে খারাপ লাগে না অহনার কাছে, মিষ্টি লাগে বেশ। তার ভাইয়ের পছন্দ বলে কথা। এখন কি তোমরা দুজন আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবে নাকি নিজেদের ক্লাসেও যাবা? আমি কিন্তু ভাই আমার ক্লাসে যাচ্ছি। বলেই তাড়াহুড়ো করে চলে গেল হায়াত। আরেক দফা হাসলো অহনা ও তুবা। তারা বেশ বুঝতে পারলো রমণী লজ্জা পেয়ে ভেগেছে। 2 ঘন্টা যাবত অহনার কলেজের বাইরে অপেক্ষা করছে সাফওয়ান। গাড়ির মধ্যে বসে এক দৃষ্টিতে কলেজ গেটের দিকে তাকিয়ে আছে সে। অনেকক্ষণ ধরে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে সৈয়দ। সে বুঝতে পারছে না তার স্যার আসলে কি চাইছে। অতিষ্ঠ হয়ে সে প্রশ্ন করে, স্যার, আমরা এখানে বসে আছি কেন? আমার হোয়াইট ব্লুবেরিয়ার অপেক্ষায় আছি। এইটা আবার গেম ও? বিরক্ত হলো সাফওয়ান, বলল, আরে ওই মেয়েটা যাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, কিন্তু আমরা এখানে কি করছি? মানে কি বুঝিয়ে না বললে কি কিছুই বুঝো না নাকি? চমকে সাফওয়ানের দিকে তাকায় সৈয়দ। বেশ অবাক হয়েছে সে। নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে আমরা এখানে কেন বসে আছি স্যার? আমরা তো চাইলেই কলেজের ভেতরে গিয়ে তার সাথে দেখা করতে পারি। খুশিতে পায় লাফিয়ে উঠল সাফওয়ান। সৈয়দকে সাব্বাসি দিয়ে বলল, বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান। আমি তো ভেবেছিলাম তুমি গাধা, এখন তো দেখি আমি গাধা। সে যাই হোক, এখন চলো। জি স্যার। কলেজে গিয়ে সর্বপ্রথম হেডমাস্টারের সাথে দেখা করলো সাফওয়ান। হেডমাস্টারের সাথে কুশল বিনিময় শেষে হেডমাস্টারের রুম থেকে বেরিয়ে আসে সে। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তার হোয়াইট প্লুফের মেরিয়াকে। সাফওয়ান দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুজন মেয়ে এগিয়ে এলো তার দিকে। একটা মেয়ে বলল, যদিও এই মুহূর্তে কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই সাফওয়ানের, তবুও ভদ্রতার খাতিরে মুচকি এসে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে মেয়েটা লজ্জার ভাব নিয়ে বলে। মেয়েটার ন্যাকামো দেখে সাফওয়ান কিছু না বললেও সৈয়দের বলতে ইচ্ছে করলো, আরে মহিলা আমার স্যার, আপনারা ডাকতেই চায় না, দূরে যান। কিন্তু বলতে পারলো না বেচারা। তার মনের কথা মনেই রয়ে গেল। ওই মেয়েটার সাথে দাঁড়িয়ে থাকা আরেকটা মেয়ে বলল। অন্যমনস্ক হয়ে উত্তর দিল সাফওয়ান, আমার হৃদরোগকে খুঁজছি। মেয়েগুলো অবাক হয়ে বলল। মেয়েগুলোর প্রশ্নের উত্তর দিল না সাফওয়ান। আকস্মিক হাসি ফুটে উঠেছে তার মুখে। এতক্ষণ ধরে যাকে খুঁজছিল অবশেষে তার দেখা পেয়েছে সে। ক্লাস শেষে তুবার সাথে কথা বলতে বলতে এই ক্লাস থেকে বের হচ্ছিল অহনা। হায়াত এর এখনো একটা ক্লাস বাকি আছে, সে এখনো তার ক্লাসেই আছে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় সাফওয়ান। ভূত দেখার মতো চমকে উঠল অহনা ও তুবা। এক দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে অহনা। তার স্পষ্ট মনে আছে সাফওয়ানের কথা। ওই লোকটাই তো সেদিন সাহায্য করেছিল তাকে। নিজের প্রাণ সম্মান হাতে নিয়ে লুকিয়েছিল সে তার গাছের পিছনে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না সেই মুহূর্তে। চারদিকে ঘন অন্ধকারে সুনসান এক জায়গায় জঙ্গলের মধ্যে একাই বসেছিল সে। বারংবার ভয়ে কেঁপে কেঁপে উঠেছিল। এই বুঝি আবার সেই ভয়ঙ্কর দানবের মতো লোকটা এসে ধরলো তাকে। ওই বিপদের সময় তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটাই। সে চিনে না জানে না এই লোককে। সে শুধু এতটুকুই জানে এই অচেনা লোকটাকে দেখে সেই মুহূর্তে সে অজানা ভরসা খুঁজে পেয়েছিল।
কেন সে জানে না, তবে এই লোকটাকে দেখে তার মনে হয়েছিল যে যারা তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এই লোক তাদের মতো না। এই লোকটা ভালো, সে সাহায্য করবে তাকে এই বিপদ থেকে বের হতে। অদ্ভুত এই সুদর্শন যুবকটি আজ তার সুরক্ষিত থাকার কারণ। আমি সাফওয়ান, তোমার মনে আছে আমার কথা? সাফনের প্রশ্নে ধ্যান ভাঙল অহনার। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে বলল, জি। কি মিষ্টি সেই কণ্ঠস্বর। সাদা রঙের কুর্তি পরা অহনার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সাফওয়ান। মেরুন রঙের ওড়নাটা কি সুন্দর করে গলায় পেঁচিয়ে রেখেছে। এই মুহূর্তে সাফওয়ানের মনে দুটো প্রশ্নের উদয় হলো। এক, মেয়ে কি সব সময় হোয়াইট কালার ড্রেস পরে, নাকি তার সাথে যখন দেখা হয় কোইন্সিডেন্সলি তখনই পরে? দুই, এই মেয়েটা সবকিছু কি আসলেই এত নিখুঁত সুন্দর, নাকি শুধু তার কাছে এত সুন্দর লাগে? আপনারা দুজন কি একজন আরেকজনকে চেনেন? আসলে আমি তো আপনাকে চিনি, কিন্তু আমার ফ্রেন্ড চিনতো না। বোকার মতো হাসি দিয়ে সাফওয়ানকে প্রশ্নটি করলো তুবা। এই সময় এখানে সাফওয়ানকে দেখে ভীষণ অবাক হয়েছে সে, এবং তার চেয়েও বেশি অবাক হয়েছে এটা শুনে যে অহনা বলল সাফওয়ানের কথা তার মনে আছে। মনে আছে মানে কি বুঝছে, কিছুই তো বুঝতে পারছে না তুবা। তুবার কথায় সাফওয়ান ও অহনার ধ্যান ভাঙে। অহনা কিছু বলতে নিবে তার আগেই সাফওয়ান বলল, জি চিনি, কিন্তু আপনি কে? সাফওয়ানের কথা শুনে তুবা এমন একটা লুক দিল যেন পুরো আকাশ তার মাথায় ভেঙে পড়েছে। সে বলল, আপনি আমাকে ভুলে গিয়েছেন, মনে নেই? আজ থেকে 8 দিন আগে আপনি যখন আমাদের কলেজের ফাংশনে এসেছিলেন, তখন আপনার সাথে আমি ছবি তুলেছিলাম। আসলে ওই দিন আমি অনেকের সাথেই ছবি তুলেছি, সবার কথা মনে নেই আমার। বেশ স্বাভাবিকভাবে বলল সাফওয়ান, কিন্তু সাফওয়ানের কথা শুনে অটোমেটিকলি তুবার হাত তার বুকের উপর চলে গেছে। বেচারা বেশ কষ্ট পেয়েছে। আর অহনা, সে তো এখনো অবাক নয়নেই তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান বলল, অহনা, আমি আজ এখানে শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। জানি অবাক হচ্ছ। তুমি আমার কথা শুনে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, যদি তুমি অনুমতি দাও। আমি কি কিছু সময় তোমার সাথে কথা বলার অনুমতি পেতে পারি? ডক্টরের চেম্বারে চিন্তিত হয়ে বসে আছেন আলহাজ খন্দকার। 8 দিন যাবৎ তার প্রাণপ্রিয় সোনার টুকরো ছেলে হসপিটালে অ্যাডমিট। গভীর মনোযোগ দিয়ে তার সামনে বসে ডাক্তার তার ছেলের মেডিকেল ফাইলগুলো চেক করছেন। ডাক্তার বললেন, ডাক্তারের কথা শুনে রেগে গেলেন আলহাজ খন্দকার, কিন্তু ডাক্তারের সামনে সে রাগ প্রকাশ করলেন না তিনি। বেরিয়ে এলেন ডাক্তারের চেম্বার থেকে। এগিয়ে গেলেন সে কেবিনের দিকে যেখানে রাখা হয়েছে আয়াজকে। অচেতন অবস্থায় হসপিটালের বেডের উপর শুয়ে আছে আয়াজ। আয়াজের মাথায় হাত বুলিয়ে আলহাজ খন্দকার দাঁতে দাঁত চেপে বললেন, এত বড় সাহস ওই আফতাব চৌধুরীর ছেলের, যে রাতের অন্ধকারে আমার ছেলেকে আদমারা বানিয়ে আমার বাড়ির সামনে ফেলে রেখে যায়। কলিজা টেনে বার করে ফেলবো আমি ওই আফতাব চৌধুরীর ও তার ছেলের। আর আফতাব চৌধুরীর ও তার ছেলের কলিজা যে আফতাব চৌধুরীর মেয়ে, তাও বেশ ভালো করে জানা আছে আমার। ছোটবেলার পীড়িতের বন্ধুর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছে না সে। দেখবি, আমিও দেখব কত সুখের হয় তার মেয়ের সংসার। 36 বছর পর আবারও আমরা মুখোমুখি হতে যাচ্ছি ইশতিয়াক মির্জা ও আফতাব চৌধুরী। প্রস্তুত তো তোমরা? সময় বদলানোর সাথে সাথে তো খেলার গুটিও বদলেছে। আগের বার চেয়েও এবারের খেলাটা জমবে মনে হচ্ছে। বলেই জোরে জোরে হাসতে লাগলেন আলহাজ খন্দকার। জি বলুন, কি বলতে চান আপনি? একটু তাড়াতাড়ি বললে ভালো হতো, কারণ একটু পর আমার ভাই আসবে আমাকে নিতে। ক্যান্টিনে সাফওয়ানের মুখোমুখি বসে মাথা নিচু করে বলল অহনা। অহনার পাশে এসে বসেছে তুবা। সাফওয়ান বলল, দেখো, লজ্জা নামক জিনিসটা আমার মধ্যে নাই। আমার যা বলার থাকে আমি একদম স্পষ্ট বলে দিতে পারি। ওই যে অনেকে আছে না, বলার সময় ইতস্তত বোধ করে, লজ্জা পায়। আবার অনেকে ভাবে যে প্রথমেই এই কথা বলা কি ঠিক হবে? না, কয়েকদিন যাক তারপরে বলবো, ওইসব আমার মধ্যে নেই। হয়তো আমার মধ্যে বিদেশি থেকে বিদেশি সংস্কৃতি বেশি, তাই এমন। আচ্ছা, আমার কি বলার আমি বলবো। আগের আমার একটা কোশ্চেন অ্যান্সার দাও। নড়ে চড়ে বসে অহনা, বলে, কি কোশ্চেনের আনসার? তুমি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? আমি জানি অনেকেই লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করে না, আবার অনেকেই করে। তুমি করো নাকি তা বলো। আহাম্মকের মতো হা করে অহনা তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সে বুঝতে পারছে না এ অর্ধেক বাঙালি অর্ধেক বিদেশি দেখতে যুবকটি কি উল্টাপাল্টা প্রশ্ন করে যাচ্ছে তাকে। সাফওয়ানের সাথে কথোপকথন দীর্ঘ করতে চাইল না অহনা। অস্বস্তি হচ্ছে তার। সাফওয়ান যখন অহনার কাছে কথা বলার অনুমতি চাইল, তখন অহনা মানা করতে পারেনি, কারণ সে তাকে সাহায্য করেছিল।
সাফওয়ানের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে রাজি হয়েছে অহনা। কোনো মতে ছোট করে উত্তর দিল সে। করি। গ্রেট। এই অ্যান্সারটাই শুনতে চাচ্ছিলাম আমি, কারণ তুমি যদি বলতে যে তুমি বিশ্বাস করো না, তাহলে এতক্ষণে তোমাকে এখানে বসিয়ে রাখা আমার ব্যর্থ যেত। কেন ব্যর্থ যেত? সাফওয়ান আর অহনার মাঝে এতক্ষণ চুপ করে বসেছিল তুবা, কিন্তু এখন চুপ না থাকতে পেরে প্রশ্ন করে বসে সে। হাসে সাফওয়ান। সে অনুভব করতে পারছে ক্রমাগত তার হার্টবিট বেড়ে চলেছে। আগে কখনোই এত জোরে বিট করেনি তার হার্ট। সে বলল, ইউ আর মাই লাভ এট ফার্স্ট সাইট অহনা। কি? প্রায় চিৎকার করে উঠে দাঁড়ায় তুবা। চমকে উঠে সাফওয়ানের দিকে তাকালো অহনা। তুবার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল সে। বিস্মিত ও হতবাক হয়ে গেছে দুজনেই। আশেপাশে তাকালো তুবা, দেখলো সবাই হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। আর কিছু কিছু মেয়ে একরাশ হিংসা নিয়ে তাকিয়ে আছে অহনার দিকে। অহনার হাত আঁকড়ে ধরলো তুবা, ফিসফিসিয়ে বলল, উনি এসব কি বলছে রে? উনি নাকি তোকে পছন্দ করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাফওয়ান বলল, আরে তোমরা দাঁড়িয়ে গেলে কেন? বসো, আমার পুরো কথা শুনো আগে। অহনা, টুবা। হাতের ডাকে পেছন ফিরে তাকালো অহনারা। হায়াত এগিয়ে আসে তাদের দিকে, বলল, অহনা, টুবা, তোমরা এখানে কি করছো? আর ওনারা দুজন? কিছু না আপনি, চলো গেটের দিকে গিয়ে দাঁড়াই, ভাইয়া চলে এসেছে হয়তো। বলে হায়াতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো অহনা। আরে অহনা। ক্যান্টিন থেকে চলে যেতে যেতে অহনা বলল, চুপ কর বলছি তুবা, চুপচাপ আয় আমার সাথে, ভাইয়া এসে পড়বে, আমাকে না দেখলে চিন্তা করবে। সাফওয়ান ডাকলো কয়েকবার অহনাকে, বলল তার পুরো কথা শুনে যেতে, কিন্তু শুনলো না অহনা। হায়াত অবশ্য পেছন ফিরে তাকিয়েছে কয়েকবার, জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু অহনা কিছুই বলেনি। সাফওয়ান যেতে চেয়েছে অহনার পেছন পেছন, কিন্তু তাকে বাধা দিয়েছে সৈয়দ। সৈয়দ বলল, আমার মনে হয় না স্যার যে আপনার এখন ওনার পিছনে যাওয়া উচিত। উনি হয়তো ঘাবড়ে গিয়েছেন। এখন ওনার পিছনে না যাওয়াটাই অনেক ভালো মনে করছি। অহনারা ক্যান্টিন থেকে চলে গেছে, কিন্তু এখনো সাফওয়ানদের সাথে দাঁড়িয়ে আছে তুবা। সে জানতে চায় আসলে ঘটনা কি। কৃষ্ণকলি? এই, এত কৃষ্ণকলি কৃষ্ণকলি করেন কেন? আমি কি কৃষ্ণবর্ণ নাকি? আমি অতও কালো না, আমি শ্যামলা। হায়াতের অভিমানী স্বরে বলা কথাগুলো শুনে মুচকে আসলো আহান। সে স্পষ্ট বুঝতে পারলো হায়াতের অভিমানের কারণ। লাঞ্চ করার জন্য হায়াত, অহনা, তুবাকে নিয়ে রেস্টুরেন্ট এসেছে আহান। আজ বাহিরেই খাবে তারা চারজন, তাই কলেজ থেকে একদম রেস্টুরেন্টে নিয়ে এসেছে আহান অহনাদের। আর তাছাড়া একবার বাসায় গেলে আর বেরোতে পারবে না হায়াত, তাই তো ডিরেক্টলি রেস্টুরেন্টে চলে আসা। কিন্তু রেস্টুরেন্টে এসে পৌঁছানোর পরই বাধে বিপত্তি। গাড়ি থেকে বেরিয়ে রেস্টুরেন্টে ঢোকার আগে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয় হায়াত, কিন্তু তাকে পড়তে দেয়নি আহান। দুহাত দিয়ে তার কোমর আঁকড়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। ঠিক তখনই তাদের পাশ কাটিয়ে যাচ্ছিল দুজন মেয়ে। আহান ও হায়াতকে দেখে তারা দুজন একে অপরকে বলছিল। মেয়েগুলোর কথায় ছলছল করে উঠে হায়াতের। বিরক্ত হয়েছিল আহান, অহনা, তুবা, কিন্তু কেউ কিছু বলেনি মেয়েগুলোকে। আর তখন থেকে মুখ ফুলিয়ে রেখেছে হায়াত। রেস্টুরেন্টের একদম কিনারার দিকে বসেছে আহানারা। অহনা ও তুবা বসেছে টেবিলের এক পাশে, আহান ও হায়াত বসেছে টেবিলের আরেক পাশে। হায়াতের দিকে আর একটু ঘেঁষে বসে আহান, একদম হায়াতের গা ঘেঁষে বসলো সে। হায়াতের ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে এসে বলল, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলি গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠে পড়ে লোটে। কালো সে তো যতই হোক কালো, দেখবি তার কালো হরিণ চোখ। ঘন মেঘের আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামল মেয়ে ব্যস্ত বাকুল পদে, কুটির হতে অস্ত এলো তাই। আকাশপানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুড়ু গুড়ু। কালো সে তো যতই কালো হোক, দেখবি তার কালো হরিণ চোখ। পূর্বে বাতাস এলো হঠাৎ ধ্যানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলোর ধারে দাঁড়িয়েছিল একা, মাঠের মাঝে আরও ছিল না কেউ। আমি পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানতে সেই মেয়ে কালো। সে তো যতই হোক, সে যতই কালো হোক, দেখবি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান করে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে।
এমন করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, সে তো যতই কালো হোক, দেখবি তারা কালো হরিণ চোখ। কৃষ্ণ করলেই আমি তারেই বলি, আর যা বলি বলুক না অন্য লোক। দেখেছিস ময়ান্নাপাড়া মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথায় পড়ে দেয়নি তুলের বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই হোক কালো, দেখবি তার কালো হরিণ চোখ। একরাশ মুগ্ধতা এসে ছুঁয়ে গেল হায়াতের হৃদয়। মুগ্ধ নয়নে ছলছল দৃষ্টিতে এসে তাকিয়ে রয় আহানের দিকে। এই মানুষটা একান্তই তার নিজের, তার ব্যক্তিগত সুখ। এই মানুষটা তার ব্যক্তিগত পুরুষ। বাহ ভাই বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কবিতার কি গ্রেট আবৃত্তি না করলা! বাহ বাহ বাহ। তুবার হাত তালির আওয়াজে ধ্যান ভাঙলো আহান ও হায়াতের। তারা তাকায় তুবার দিকে। বুকে হাত রেখে খানিক ঝুঁকে আহান বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অহনা বাদে হেসে উঠল সবাই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের দিকে। অহনাকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো গভীর ভাবনায় মগ্ন। দিন দুনিয়ার খেয়াল নেই তার। অহনার এমন আচরণে তপ্ত শ্বাস ফেলল আহান। এই যে সবাইকে নিয়ে লাঞ্চ করতে রেস্টুরেন্টে এসেছে, এর একমাত্র কারণ হচ্ছে অহনা। অহনার মন ভালো করার, তাকে আগের মতো স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সবাই, কিন্তু সে মন মরা হয়েই থাকে। একা একা কি যেন ভাবতে থাকে। আহান বুঝে পায় না সে থাকতে তার বনুর কিসের এত চিন্তা। নুসাইবা বলেছিল যে সেদিনের ঘটনা অহনার মস্তিষ্কে অনেক বাজেভাবে প্রভাব ফেলেছে, যার ফলে সে এখন একা থাকতেও ভয় পায়। রাতে রুমের দরজা লক না করে, লাইট না নিভিয়েই ঘুমিয়ে যায় সে। অন্ধকারে থাকলে তার মনে হয় এই বুঝি কেউ এসে জাপটে ধরলো তাকে, নিয়ে গেল আবার সেই জঙ্গলের মাঝে। তাই নুসাইবা বলেছে যত দ্রুত সম্ভব অহনাকে স্বাভাবিক করতে হবে, না হলে অনেক সমস্যা হতে পারে। কথাগুলো ভেবেই আরো চিন্তিত হয়ে গেল আহান। একদিকে অহনার চিন্তা, অপরদিকে 1 মাস পর অহনার বিয়ের ডেট ফিক্সড করেছে তারা। সেই কথা এখনো জানানো হয়নি অহনাকে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এখনো অনেক সময় আছে, তাই আগেই অহনাকে আগের মতো স্বাভাবিক হয়ে নিক, তারপর জানানো হবে তাকে। নিজের অস্থিরতা লুকিয়ে আহান অহনাকে প্রশ্ন করল, ওহু, কি ভাবছিস তুই? আহানের কথায় ভাবনায় ছেদ পড়ে অহনার। সে কি ভাবছে সে নিজেও জানে না। তার জীবনে কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না সে। প্রথমত ওই খারাপ লোকটা যে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, তার কথা মনে হচ্ছিল যেন সে তাকে অনেক আগে থেকেই চিনে। শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে চিনে। লোকটা এটাও জানতো যে তার বিয়ের কথাও চলছে। কত কিছুই জানে সে তার সম্পর্কে, অথচ সে চিনেই না কে ছিল ওই লোকটা। তাকে কখনো দেখেছে বলে মনেও হয় না অহনার। তাহলে সে কিভাবে তাকে ও তার সম্পূর্ণ পরিবারকে চিনে? আর দ্বিতীয়ত সেই সাফওয়ান, এই নামই তো বলেছিল সে নিজের। সে অহনাকে সাহায্য করেছে, অনেক বড় উপকার করেছে সে অহনার উপর। অহনা মনে করে আজ তার সহি সালামত থাকার পেছনে সাফওয়ানের বিরাট অবদান আছে। অবশ্য রয়েছে বটে। সাফওয়ান যদি সেদিন তাকে জঙ্গল থেকে উদ্ধার করে হসপিটালে না নিয়ে যেত, তাহলে হয়তো আরো কিছুক্ষণ পরই ওর খারাপ লোকেরা এসে আবার তাকে ধরে নিয়ে যেত। আর প্রথমবার পালিয়ে আসতে পেরেছে বলেই কি দ্বিতীয়বারও সে পালিয়ে আসতে পারতো? হয়তো পারতো না। দ্বিতীয়বার পালিয়ে আসা সম্ভবও হতো না। আর না পালিয়ে আসতে পারলে তার সাথে কি হতো তা ভাবতে বুক কেঁপে ওঠে তার। কিন্তু এই মুহূর্তে তার সবচেয়ে বেশি অবাক লাগছে এইটা ভেবে যে অর্ধেক দেশি অর্ধেক বিদেশি দেখতে সাফওয়ান নাকি তাকে পছন্দ করে। তুবার কথায় তো মনে হলো যে এই সাফওয়ানই ওই সাফওয়ান যে নাকি তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুবা সাফুসোনা। তুবার এই সাফুসোনা নাকি তাকে পছন্দ করে। ভাবা যায়! জীবনে কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েনি অহনা। সে জানে না তার সেই মুহূর্তে কি বলা উচিত ছিল। সে এটাও জানে না যে সাফওয়ান তাকে সত্যি সত্যি পছন্দ করে নাকি। আচ্ছা, সত্যি সত্যি পছন্দ না করলে কি এভাবে বলে কেউ? আর সাফওয়ান বলেছিল যে সে এখানে শুধু অহনার সাথে দেখা করতে এসেছে। এখন কথা হচ্ছে সে কিভাবে জানলো যে অহনা এই কলেজেই পড়ে, নাকি সে ফাংশনের দিন দেখেছিল অহনাকে কলেজে? উফ, এত কিছু ভাবতে পারছে না সে। মাথা ব্যথা করছে এখন। অহনা এভাবেই চোখ মুখ কুঁচকে বসে থাকতে দেখে ঘাবড়ে গেল আহান। বলল, কিছু না ভাইয়া, মাথা ব্যথা করছে। অহনার মাথা ব্যথা করছে শুনে অস্থির হয়ে উঠে আহান। সে বলল, কিরে, কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে কেন? এই তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া শেষ কর, বাসায় যেতে হবে। ওহু অসুস্থ হয়ে পড়েছে। আরে না ভাইয়া। কথা বলিস না কেন? চুপচাপ খা।
কথা বললে আরও মাথা ব্যথা করবে। বোনের প্রতি আহানের ভালোবাসা দেখে মুচকে হাসলো হায়াত ও তুবা। রাত প্রায় 12টা বাজে। ডুপ্লেক্সের বাড়িটিতে মাত্র 4 জন থাকে: অহনা, আহান, আখতাব চৌধুরী ও আতিয়া বেগম। যদিও কয়েকজন কাজের লোক থাকে, কিন্তু পরিবারের সদস্য মাত্র 4 জন। সবাই যে যার মতো করে ঘুমিয়ে গেছে। ঘুম নেই অহনার চোখে। নিজের রুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। আজকের আকাশে চাঁদ নেই, কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ। মেঘলা আকাশ, বৃষ্টি অহনার ভীষণ পছন্দের। ঠান্ডা শীতল বইছে। আবহাওয়া দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আর অহনা গান শুনবে না, অসম্ভব। যখনই বৃষ্টি নামে জানলার ধারে দাঁড়িয়ে বা বারান্দায় দাঁড়িয়ে কানে হেডফোন গুজে গান শুনে অহনা। এটা তার সবচেয়ে পছন্দের কাজ ও মন ভালো করার উপায়। এই মুহূর্তে তার মন ভীষণ খারাপ, আর মন ভালো করার জন্য তার গান শোনা প্রয়োজন। তার বাবার কিনে দেওয়া ফোনটাতে বিকেলের দিকে নতুন সিম ঢুকিয়ে সবকিছু ঠিক করেছে অহনা। এই ফোনটা দিয়ে নিজের ফেসবুক আইডিও লগ ইন করেছে সে। আর এইসব করতে হয়েছে তার দুবার জড়াজড়িতে। মেয়েটা পাগল করে ফেলেছিল তাকে। সে নাকি তার সাথে কথা না বলে থাকতে পারবে না। আর তাই তো তাড়াতাড়ি যাতে অহনা নিজের নতুন ফোনটাতে নতুন সিম ভরে, ফেসবুক আইডিতে লগ ইন করে, সবকিছু ঠিক করে নেয়। এসব বলতে বলতেই পাগল করে দিচ্ছিল তাকে তুবা। তুবা অহনাকে বারবার করে বলে দিয়েছে নতুন সিম ভরে যাতে নতুন নাম্বারটি দিয়ে তাকে কল করে অহনা। অবশেষে বিরক্ত হয়ে ফোনটা চালু করেছে অহনা। অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ তুবা যদি জোর না করতো তাহলে এত তাড়াতাড়ি অহনা ফোনটা চালুও করতো না। আর যদি সে ফোন চালু না করতো তাহলে সে এখন গানও শুনতো কি করে। বিছানার উপর ফোনটা রেখেছিল অহনা। বিছানার দিকে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নেয়। ফোনটা নিয়ে আবার জানলার পাশে এসে দাঁড়ায়। এতক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেছে। গান বাজানোর জন্য ইউটিউবে মাত্রই ঢুকেছে অহনা। তখনই শ শব্দে তার মুঠোফোনটা বেজে উঠল। আননোন নাম্বার দেখে ফোনটা তুলতে চাইল না অহনা। পরে আবার কি ভেবে যেন ফোনটা রিসিভ করলো সে। বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? অপর পাশ থেকে ভেসে আসলো এক পুরুষালী কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার সদ্য হওয়া প্রেমিক বলছি। কি? জি না, কি নয়, জি। এবার বিরক্ত বোধ করলো অহনা। বলল, আশ্চর্য লোক তো আপনি। এত রাতে কল করে কি যা তা বলছেন। কে আপনি? সাফওয়ান। প্রচন্ড অবাক হলো অহনা। তড়িঘড়ি করে বলল, এই, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? রসিকতা করে সাফওয়ান বলল, সেটা টপ সিক্রেট, বলা যাবে না। আপনি আমাকে এত রাতে ফোন কেন দিয়েছেন? আপনার সাথে কথা বলতে দেখলাম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আপনাকে গান শুনিয়ে আসি। হ্যাঁ, মানে কি? আমি জানি যে বৃষ্টির দিনে আপনি গান শুনতে পছন্দ করেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে আমি একজন সিঙ্গার। আর আমার মতো একজন সিঙ্গার আপনার পরিচিত থাকা সত্ত্বেও আপনি মোবাইলে গান শুনবেন, তা কি হয়? আমি তো হতে দেব না। এই, আপনি কি করে জানেন যে আমি? অহনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে সাফওয়ান বলল, এইটাও টপ সিক্রেট। ধৈর্যের বাঁধ ভেঙে গেল অহনার। নাক মুখ কুঁচকে সে বলল, প্লিজ ফোন রাখুন। হয়তো আপনি ফোন রাখুন, নয়তো আমি কেটে দিব। এই খবরদার ফোন কাটবে না। আগে গানটা তো শুনে নাও, আমি তোমাকে গান শুনিয়েই ছাড়বো। এতক্ষণে অহনা খেয়াল করলো যে সাফওয়ান একবার তাকে তুমি বলে তো একবার আপনি বলে। সব কথা বাদ দিয়ে তার এই মুহূর্তে সাফওয়ানকে এই প্রশ্ন করতে ইচ্ছে করলো যে একবার তুমি একবার আপনি বলার কারণ কি। সে বলল, আপনি কি বলছেন এইসব? একবার তুমি তো একবার আপনি। অহনার বোকাশোকা কথা শুনে হাসলো সাফওয়ান। মেয়েটার কথা কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। সে বলল, তুমি আমার, তুমিও আবারও আপনিও। আমার হৃদয় সূর্য আবার চন্দ্র, আমার সকালও আবার বিকালও, আমার সুখ আমার দুঃখ, আমার সব তুমি। আমার হৃদয় জুড়ে শুধু তোমারই বাস। তোমার হোয়াইট ব্লুবেরিয়া আমার তুমি, আমার রক্তে ভেজা কাঠগোলাপ তুমি। সাফওয়ানের নেশালো কণ্ঠে হার্টবিট থেমে গেল অহনার। তাকে উদ্দেশ্য করে কখনো কেউ এমন কথা বলেনি। জীবনে প্রথম এমন কিছুর সম্মুখীন হয়ে সে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি এসে ভিজিয়ে দিচ্ছে তাকে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। কানে ফোন ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অপরদিকে সাফওয়ান দাঁড়িয়ে আছে তার রুমের বারান্দায়। বারান্দা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করলো সে। অহনাকে বলল, কি করছো তুমি? আমার জানা মতে নিশ্চয়ই জানালা পাশে বা বারান্দায় দাঁড়িয়ে আছো। যদি তাই হয় তবে হাত বাড়িয়ে স্পর্শ করো বৃষ্টির পানি, অনুভব করো বৃষ্টির পানির পবিত্রতাকে। তারা কিন্তু তোমার মতোই পবিত্র, হোয়াইট ব্লুবেরিয়া, তোমার মতোই স্নিগ্ধ। চোখ বন্ধ করে অনুভব করো তাদের। অহনার কি হলো সে নিজেও জানে না। সাফওয়ান যা বলল সে তাই করতে লাগলো।
চোখ বন্ধ করে হাত বাড়িয়ে স্পর্শ করলো বৃষ্টির পানি। অদ্ভুত শীতলতায় ছেয়ে গেল তার হৃদয়। প্রশান্তি অনুভব করলো সে। তার জীবন থেকে প্রশান্তি কোথায় যেন হারিয়ে গেছিল ভয়ঙ্কর সেই দিনের পর থেকে। সেই দিনের পুরো দিনটাই এই জন্য তার জন্য কিয়ামতের ছিল। তার সব প্রশান্তি ছিনিয়ে নিয়েছিল তার থেকে। আজ এতদিন পর আবার প্রশান্তি অনুভব করছে সে। মনের মধ্যে থেকে যেন অহনার প্রশান্তি অনুভব করতে পারল সাফওয়ান। অদ্ভুত এক সুখের অনুভূতি অনুভব হলো তারও। আকস্মিক তার মনে পড়লো, আরে সে তো গান শোনানোর জন্য ফোন দিয়েছিল তার হোয়াইট ফ্লুমেরিয়াকে। আর গান শোনানোই তো হলো না। মুচকি এসে গান ধরলো সাফওয়ান, যা ফোনের ওপাশ থেকে স্পষ্ট শুনতে পারে অহনা। চোখ বন্ধ করে বৃষ্টি অনুভব করতে করতেই আপন মেনে গেয়ে চলেছে সাফওয়ান। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়ায় ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজানো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজানো আবার নদী, এসেছি হাজার বরণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। পুরো মির্জাস ম্যানশনে জমজমাট আয়োজন। ইলেকশনে এমপি পদে বিপুল ভোটে বিজয় লাভ করেছে ইহতিশান। খুশিতে আত্মহারা ইশতিয়াক মির্জা। এটাই তো তিনি চেয়েছিলেন, তার ছেলের বিজয়। প্রত্যেক মা বাবাই চায় তাদের সন্তানরা যেন জীবনের প্রতিটি পদে জয়লাভ করতে পারে। ইশতিয়াক মির্জাও এর ব্যতিক্রম নয়। তিনি তো চান ইহতিশান পৃথিবীর সব সাফল্য অর্জন করুক। ইহতিশান তার একমাত্র সন্তান, তার গৌরব অহংকার সবই ইহতিশান। নিজের এই অহংকারকে কোনো দিনও ধুলোয় মিলিয়ে যেতে দিবেন না তিনি। ইশতিয়াক মির্জা একজন সংসদ সদস্য। তার শুভাকাঙ্ক্ষীদের চেয়ে শত্রুর সংখ্যা কয়েক গুণ বেশি। জয় শব্দটিতে অদ্ভুত শক্তি আছে। এটা শুধু মানুষের জীবনে সাফল্য নিয়ে আসে না, নিয়ে আসে শত্রুও। ইহতিশান ইশতিয়াক মির্জার একমাত্র সন্তান হয় তাকে ইশতিয়াক মির্জার শত্রুরা সর্বদা টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছে। কিন্তু ইশতিয়াক মির্জা ইহতিশানের সাথে সবসময় ছায়ার মতো থেকে তাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন। অবশ্য ইহতিশানও কম বুদ্ধিমান নয়। জটিল থেকে জটিলতর পরিস্থিতিতেও বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিয়ে নিজেরও নিজের বাবার শত্রুদের অসংখ্যবার নাকানি চোবানি খাইয়েছে সে। এরূপ বুদ্ধিমত্তার অধিকারী হয়েও কি করে যে ওই ইহতিশান এত বড় একটা ভুল করেছিল তা ভেবে পান না ইশতিয়াক মির্জা। সুখের মুহূর্তে এই কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কিছুক্ষণ চুপ থেকে ফোন লাগান আখতাব চৌধুরীকে। 2-3 বার রিং হতে ফোন তুললে নেন আখতাব চৌধুরী। ইশতিয়াক মির্জা বললেন, অভিনন্দন আপনাকে বিআই সাহেব। আপনার জামাই বিপুল ভোটে জয় করেছে। এতক্ষণে সে সংবাদ নিশ্চয়ই পেয়েছেন আপনি। ইশতিয়াক মির্জার কথায় হাসেন আখতাব চৌধুরী। তিনি বললেন, তা তো অবশ্যই পেয়েছি, আর বিজয় লাভ তো করবে। দেখতে হবে না মেয়ের জামাইটা কার। তোর মেয়ের জামাই পরে, আগে আমার ছেলে। কিন্তু তুই তো পরিচয় দিয়েছিস আমার মেয়ের জামাই বলে, তাই আগে আমার মেয়ের জামাই পরে তোর ছেলে। তোর তর্ক করার অভ্যাস এখনো যায়নি। না যাক, তাতে আমার কিছু যায় আসে না। অহনা আর তিশানের বিয়েটা হোক একবার, পরে আমিও বলবো যে তোর মেয়ে না, আমারও ছেলের বউ, আমার বৌমা। তোর আশায় সে ঘুরে বালে। আমার মেয়ে আমার কাছে এবং আমারই থাকবে। কি রে, তুই কি থামবি না? থাম বলছি। বুড়া বয়সে তর্ক করছিস, তোর কি লজ্জা লাগে না? আমি তোর কথা শুনবো না, আমি চুপ করবো না। আমার কথা তোকে শুনতেই হবে। ভুলে যাস না, জীবনে যতবার আমার কথা শুনিসনি ততবারই মহা বিপদ হয়েছে তোর। কথাগুলো বলা শেষ করার আগে ইশতিয়াক মির্জা বুঝতে পারলেন ভুল কথা বলে ফেলেছেন তিনি।
ততক্ষণে তো যা বলার তিনি বলেই ফেলেছেন। কিন্তু ফোনের এপাশ থেকে স্পষ্ট বন্ধুর তপ্ত শ্বাসের শব্দ শুনতে পেলেন ইশতিয়াক মির্জা। একরাশ বিষণ্ণতায় ছেয়ে গেল তার হৃদয়। ইশতিয়াক মির্জার চোখের সামনে ভেসে উঠল তাদের বিষাক্ত অতীত। একে অপরের প্রাণপ্রিয় বন্ধু ছিলেন ইশতিয়াক মির্জা ও আফতাব মির্জা। একে অপরের প্রাণপ্রিয় বন্ধু ছিলেন ইশতিয়াক মির্জা ও আফতাব চৌধুরী। ইশতিয়াক মির্জার কাছে নিজের আপন ভাইদেরও ঊর্ধ্বে ছিলেন আফতাব চৌধুরী। আফতাব চৌধুরীর কাছেও ঠিক তাই। কিন্তু কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর এক ঝড়ে প্রায় ভেঙে গিয়েছিল তাদের সেই বন্ধুত্ব।